ডাকনাম কাজল মহিলা, হ্যাঁ? ওনার সাথে এক সাংবাদিকের স্ত্রী। তার সাথে জেবুন ফষ্টি-নষ্টি করে জেবুন জেবুন তাকে রহমান ঘর ছাড়ালো। ওই জেবুন ঘর রহমান ভাঙলো। কাজল আপনি 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 বলেছিলেন যেমন আমাকে। যেমন হ্যাঁ, হ্যাঁ, রহমান জেবুন কাজল। রহমান কাজল। হ্যাঁ? উনার 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 সাথে ফষ্টি-নষ্টি করে উনার ঘর ভাঙলো। এবং লন্ডনে উনাকে ছেড়ে রেখে ২ টা মেয়েকে রেখে ফেলে রেখে উনি চলে আসলেন। উনার কাজই তো সবসময় এরকম। উনি আমাকে যে কথাটা আমি বললাম আজকে টিভিতে, এটা তো কালকে লাখ, লাখ মানে লোক দেখবে। মানে মানে তা এই আমাকে চ্যালেঞ্জ করুক উনি। এই আমাকে চ্যালেঞ্জ করুক যে উলফাত সাহেব যেটা বলল, এটা সত্যি কথা না। উলফাত I ভাই will আমরা show him যে এটা কোনটা এটা সত্যি কোনটা না। আসিফ নজরুলের এইসব বিষয়ে মানুষ শুনে মাঝে মধ্যে একটু আ বিনোদন নেয়। আমরা একটু সাহায্য আমরা চাই। আবার আপনাকে আমরা সাহায্য করতে চাই। তো আমি বললাম যে, "কি ব্যাপারে ভাই? আমি তো কিছু বুঝতে পারতেছি না।" তখন তারা বলল যে, "they represent র।" আমি একটু ধাক্কাই খেলাম আমি। আমাকে ইয়ে করবে কেন? তো বলল যে, "এবার সরকার আমরা বাংলাদেশকে সাহায্য করব শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে।" বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, এই আসিফ নজরুল পর্দার আড়ালে কি করে থাকেন এবং লন্ডনে ২ সন্তানের মায়ের সাথে তিনি কি করেছিলেন এবং ২০০৮ সালে কিভাবে পরিকল্পনা করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল। বিশেষ চলুন সাংবাদিক ইলিয়াসের একটি প্রতিবেদনে বিস্তারিত তথ্য শুনব, তারপরে থাকছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে বিশেষ একজন ব্যক্তিত্ব আছেন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট। তিনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। সেক্টর 2 তে তিনি যুদ্ধ করেছেন। ক্র্যাক প্লাটুনেরও একজন সদস্য ছিলেন তিনি। ঢাকাতে বীর দর্পে তিনি ৭১ এ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, শহীদ পরিবারের সদস্য। এবং তিনার আরো অনেকগুলো পরিচয় আছে। আসলে আমরা এতগুলো পরিচয়ে যাচ্ছি না। আমাদের সাথে যিনি আছেন ইশতিয়াক আজিজ উলফাত ভাই। আমরা উলফাত ভাই হিসেবেই উনাকে জানি। উলফাত ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। উলফাত ভাইয়ের আরো একটা আ আ পরিচয় আছে। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল বীর শরীফুল ইসলাম ডালিম ভাই। উনার একজন অনুসারী, অত্যন্ত পছন্দের একজন মানুষ উনি। তো আমরা যে বিষয় নিয়ে আলাপ করব, সেই বিষয় নিয়ে আলাপের আ শুরুতে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে উলফাত ভাই, আপনি অ্যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির সাথে আছেন। এই দেশের জন্ম থেকে আপনি এই দেশকে দেখছেন। বর্তমান সরকার, আপনারা আ নিশ্চয়ই জানেন যে আসার পর থেকে বিডিআরের যে পিলখানা হত্যাকাণ্ড, এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে এবং এটার মাধ্যমেই আমি মনে করি বাংলাদেশকে গেল ১৫ বছর ভারত শাসন করেছে। আপনি মনে প্রাণে আপনার রক্তের ভেতরে ভারত বিরোধিতা জড়িয়ে আছে। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে পিলখানার এই হত্যাকাণ্ডের আসল যে রহস্য, সেটা বেরিয়ে আসা প্রয়োজন কিনা? আসসালামু আলাইকুম। আম আপনার সব দর্শকদেরকে আম আ স্বাগত জানাচ্ছি এবং আমার আন্তরিক শুভেচ্ছা সবার প্রতি। আপনি যে প্রশ্নটা করেছেন, আ এটা অবশ্যই এটা অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করতে হবে ভেরি সিরিয়াসলি। তার কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কোট আনকোট ৭১ এর ১৬ই ডিসেম্বর। কিন্তু ১৬ই ডিসেম্বরের থেকেই বাংলাদেশের বিরুদ্ধে যেই কার্যক্রম ভারত চালিয়েছে, ওটা প্রমাণ হয়ে গেছে ওই রেসকোর্সের সারেন্ডার সেরিমনির থেকেই। খুব চালাকি করে ইন্ডিয়া আমাদের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীকে একটা হেলিকপ্টারে উঠিয়ে পাঠিয়ে দিয়েছিলেন সিলেটের দিকে। এবং সেই হেলিকপ্টারে ছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আর ছিল শেখ কামাল। তো they had planned to shoot it down. তো গুলি মেরেছিল, কিন্তু খুব বেশি একটা আঘাত করতে পারেনি। কোনমতে তারা সিলেটে ল্যান্ড করেছিল। তো সেদিন থেকেই ১৬ই ডিসেম্বর এবং তার আগের থেকেই সবকিছু তাদের প্ল্যান প্রোগ্রামে ছিল। কিন্তু ১৬ই ডিসেম্বর এটা এক্সপোজড হয়ে গেল সবার কাছে যে তারা আমাদেরকে কবজায় নেবে এবং তারা আমাদেরকে আ তাদের সাবজেক্ট হিসেবে, নট অ্যাজ ফ্রেন্ডস, নট অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তারা একটা
তাদের কন্ট্রোলের মধ্যে রাখবে। তো এই যে বিডিআর কিলিংটা ঘটলো, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে। আমি একটু এর আগে যাব। আমি কলকাতায় ছিলাম 2008 এ। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে একটা ফোন কল আসে এবং বলে যে আমার কাছে কিছু লোকজন দেখা করতে এসছে। তো আমি একটু অবাকই হলাম। ছিলাম কারা এরা? বলে সরকারের পক্ষ থেকে। তো আমি আরো অবাক হলাম। তো বললাম যে, "আমি তো ভাই সরকারের লোকও না। আর আমি তো সরকারের সাথে আমার কোনো কাজও নেই।" বলে কি, "না, আপনি একটু নিচতলায় আসেন।" তো আমি রিসেপশনে গেলাম। গিয়ে ওদের সাথে বসলাম। দেখলাম ৫ জন লোক। তো ওর সাথে, সাথে উনারা সবার পরিচয় দিলেন। They were at that time working for RAW. তা আমাকে বললেন যে, "অ্যা মানে সরকার মানে আপনি" বাংলাদেশ সরকার উলফাত ভাই নাকি ভারত সরকারের লোক? না, কলকাতায় ভারত সরকারের। আচ্ছা। একজন এয়ারফোর্সের, ২ জন পুলিশের আর ২ জন গভর্নমেন্টের। হ্যাঁ? আমলা। তো এই ৫ জন আমাকে বসিয়ে কথা বলতে শুরু করল। যে আমাকে বলল যে, "আপনি ওরকম ইশতিয়াক জুলফাত, আপনি একটা মুক্তিযুদ্ধ সংগঠনের চেয়ারম্যান। আপনি আম আপনার সাহায্য আমরা চাই। আবার আপনাকে আমরা সাহায্য করতে চাই।" তো আমি বললাম যে, "কি ব্যাপারে ভাই? আমি তো কিছু বুঝতে পারতেছি না।" তখন তারা বলল যে, "দে রিপ্রেজেন্ট র।" আমি একটু ধাক্কাই খেলাম আমি। আমাকে ইয়ে করবে কেন? তো বলল যে, "এবার সরকার আমরা বাংলাদেশকে সাহায্য করব শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে। তো আপনি তো কোলাবরেটরদের বিচার চান ৭১ এর। যদি তাই চান, একজন মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, একজন শহীদ আপনার ভাই, যার সাথে আমরাও যুদ্ধ করেছি আ ৭১ এ। তো তাহলে আপনি আমাদেরকে সাহায্য করেন।" তাহলে আমার মতন একটা লোক কিভাবে সাহায্য করবে? বলে যে, "না, আপনি করতে পারবেন। আমরা বুঝিয়ে দেব। আমরা আপনাকে একটা সংগঠন করব, সেক্টর কমান্ডার্স ফোরাম নামে। সেটার আপনি সেক্রেটারি জেনারেল হবেন। আপনার সাথে একজন আমরা সেক্টর কমান্ডার দিয়ে দেব। আর আপনাকে আপনার অ্যাকাউন্টে ২০ কোটি টাকা দিয়ে দেব এবং আপনার যা লজিস্টিক্স সাহায্য লাগবে, আমরা আপনাকে সবকিছু দিয়ে সাহায্য করব। এবং আপনি আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আপনি এমপি হতে চান, অ্যা মন্ত্রী হতে চান, অ্যাম্বাসেডর হতে চান, আমাদের কোটায় আপনি এই সমস্ত যা খুশি আপনি হতে পারবেন।" আমি মনে, মনে চিন্তা করলাম, আমার ভাই শহীদ আশফাক হোসেন আমার বীরুত্তম। সে ২২-২৩ বছর বয়সে মাথার মধ্যে একটা মেশিন গানের বুলেট নিয়ে সে পড়েছিল আ নদীর পাড়ে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে। আমার বাবাকে আমার জন্য উঠিয়ে নিয়ে গিয়ে অমানসিক টর্চার করেছে পাকিস্তান আর্মি, অমানসিক। তো আমার বাবার সেই টর্চারের কষ্ট আর আমার ভাইয়ের রক্ত, আমার অর্জিত স্বাধীনতা, আমার স্বাধীন দেশ। আর আমি তাদের কাছ থেকে, তাদের কৃপায়, তাদের কোটায় আমি মন্ত্রী মিনিস্টার হব। তো যাই হোক, আমার এটার থেকে বেরোতে হবে। আমি তাদের কাছে বললাম যে, "আমি এখন কথা দিতে পারছি না। আমার সাথীদের সাথে কথা বলতে হবে। তো আমি সামনের মাসে আপনাদের সাথে কথা বলব। I just want to get out of that thing." তো এনিওয়ে বলল যে, "ঠিক আছে, তাহলে আপনার সাথে যে আমার কথা হয়েছে, আমরা একজনকে দিল্লি থেকে আনবো। আপনি কবে ফেরত যাবেন?" তো আমি যাচ্ছিলাম তখন আ বম্বেতে। একজন আমার খুব কাছের মানুষ আজকে যে নেই, হ্যাঁ? তার চিকিৎসার জন্য। তো আমি বললাম যে, "আমি ১৫ তারিখে ফিরবো। ১৬ তারিখে এখান থেকে আমি দেশে ফেরত যাবো।" তো আমি এই বলল, "আমাদের কাছে সাহায্য নেন, টাকা-পয়সা নেন, এমনি ধরুন।" আমি বললাম, "আমার কিচ্ছু দরকার নেই। আমার গরিবি হালে আমার ৩ টা বাচ্চা নিয়ে আমি যাচ্ছি। আমি তাজমহল যাবো, আমি আম আজমের শরীফ যাবো।" বলে কি, "এখানে সব জায়গায় আমাদের বাংলো আছে, আমাদের আ গাড়ি আছে, আপনি আমাদেরকে নেন।" আমি বললাম, "না, আমি কিচ্ছু নেব না এখন। তো আমি এর পরবর্তীতে আপনার কাছ থেকে সবকিছু নেব।" তো আমি ১৬ তারিখে আমার ফেরত আসার কথা। আমি হোটেলে গিয়ে বললাম যে, "আমি ১ দিন আগে ফেরত যাবো।" ফিরে এসে, "আমি ১ দিন আগে ফেরত যাবো। তো টাকা-পয়সা সব জানি ক্লিয়ার করে।" তো ওরা ইনফরমেশনটা দিয়ে দিয়েছে এদেরকে যে উনি একদিন আগে চলে যাচ্ছেন। আমার কাছে ফোন কল আসলো। তখন আমি নিউ মার্কেটে হাঁটাহাঁটি করছি। আ সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে, বাচ্চা-কাচ্চা নিয়ে। তো বলল যে, "আপনি আ একটু আপনার হোটেলে আসেন। একটু কথা আছে আপনার সাথে।" তো আমি ওদেরকে বললাম যে, "তোমরা উইন্ডো শপিং করতে থাকো আর আমি গিয়ে একটু আসি।" নিউ মার্কেটে একটা হোটেলে ছিলাম আমরা।
তো গেলাম, যাওয়ার পর উনি বললেন যে, "আপনি তো আমাদেরকে বলেন নাই আপনি কালকে চলে যাচ্ছেন।" হ্যাঁ? তো এনিওয়ে আমাদের উনি দিল্লি থেকে আসছেন। আপনি একটু কথা বলেন উনার সাথে। আ তো আমি কথা-টথা বললাম যে, "আমি কবে আসবো?" উনি জিজ্ঞেস "আমি আসবো না, উনারা আসবেন।" তা আমি বললাম যে, "ভাই রয়াল লোকজনের নিয়ে কোথায় ঢাকায় বসবো আমি? আর তাছাড়া আমার তো আসার ইচ্ছা নাই। আমার তো এটা কিছু করার ইচ্ছা নাই।" আমি সব ওনাদের সাথে কথাবার্তা বলে আমি তার পরের দিন আমি চলে আসলাম। আমি তারপরে ৩-৪ মাস আমি কোন ফোন ধরি না। অচেনা ফোন তো ধরিই না। আর ইন্ডিয়ার ফোন তো ধরিই না এবং বিদেশি ফোনও আমি ধরি না। এর ঠিক ১ বছরের মতন পরে অলরেডি আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনা ক্ষমতায়। আমি বসে আছি। তো ফোন আসলো। বিদেশি ফোন দেখে আমি ধরে ফেললাম তাড়াতাড়ি। প্রায় বছর খানেক পর। ২৬শে ফেব্রুয়ারি ২০০৯ বিডিআর কিলিং হয়েছে ২৫শে ফেব্রুয়ারি। ফোন করে ধরছি পরেই বলে কি যে, "ভাই আমি অমুক, দাদা আমি অমুক। আমি আপনাকে লন্ডন থেকে ফোন করছি।" আমি বললাম, "আপনি লন্ডনে কেমন করে? কোথায়?" বলে যে, "আমাকে প্রাইজ পোস্টিং দেয়া হয়েছে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার জন্য। আপনি যদি আমাদের সাথে থাকতেন, তাহলে তো আপনি এখন কত পাওয়ারফুল লোক থাকতেন বাংলাদেশে।" আমি ভাই কপালে ছিল না আমার এখন কি করব আমি? হয়নি। বলে যে, "না আমি সেইজন্য ফোন করি নাই। তো আপনি একটু একটা ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। আ এই যে বিডিআর কিলিং হলো কালকে, আ এটা সম্বন্ধে আপনার একটু ইনফরমেশন নেন। সবাই যে আমাদেরকে দোষ দিচ্ছে যে এটা নাকি ভারত করিয়েছে।" ঠিক ২৪ ঘন্টা পার হয়নি। সে আমার কাছে বলছে যে এটা সে তারা খবর পেয়েছে যে ভারত করিয়েছে। তা আমি বললাম যে, "আমি কেমন করে আপনাদেরকে খবর দেব? আমি ইন্টেলিজেন্স লোকও না, আমি আর্মির লোকও না।" বলে কি, "না ভাই আপনি পারবেন ইচ্ছা করলেই আপনি একটু করেন, আমি কালকে আপনাকে আবার ফোন করব।" বলে বিদায় নিল। আমি ভাবতে লাগলাম যে আজকে ১ বছর পর এই ঘটনা স্টিল গোইং অন বিডিআর এ পিলখানায়। আমাকে ফোন করল। সে ওই ঠাকুরঘরে কে কলা খায় না? ঐরকম একটা সিচুয়েশন সে আমাকে স্মরণ করিয়ে দিল যে, "দেখো আমরা কি করতে পারি। আমরা কি করেছি এবং আমরা কি করতে পারি।" তো যাই হোক, এই বিডিআর কিলিং টার মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে একটা বিরাট আঘাত একটা। বিকজ ওরা খুব meticulously প্ল্যান করে এই বিডিআর কিলিং টা করিয়েছে। কারণ তারা দেখেছে যে একটা আর্মি সেনাবাহিনী যখন patriotic থাকে which is their duty, which their promise to serve the country and the people যদি থাকে তাহলে কিছু করা তাদের ইচ্ছা মতন সম্ভব না। কাজেই ওই জায়গাটায় সবচেয়ে শক্ত জায়গাটায় আমাদের ওখানে হিট করতে হবে। যত ইম আমাদের সাহসী অফিসার, হ্যাঁ? কার্যক্রম করেছে ওই পর্যন্ত ৭৫ পর্যন্ত। ওদের সবাইকে এ এ না এটা অ অ ওই ২০৭১ এর পর থেকে ২০০৯ পর্যন্ত। তাদের সবাইকে ওই দরবার হলে এনে ওই রমজানের সেই একটা অ্যালিগেশন তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে বসিয়ে এবং ভিতর থেকে তাদেরকে আ দিয়ে এই জিনিসটা করালো। কিন্তু ওরাও বুঝতে পারে নাই যে তাদের মধ্যেই ইন্ডিয়ান অপারেটিভস রা কাজ করেছে। সেদিনকার খোঁজ নিলে জানতে পারবেন যে একটা ফ্লাইট টেক অফ করে ঢাকা এয়ারপোর্ট থেকে। ওয়ান অ্যান্ড অনলি ফ্লাইট। সেটা ঢাকা থেকে দুবাই পর্যন্ত। এবং সেখানে ৪০ জন লোক যায় এবং এদের মধ্যে এই ব্লাক ক্যাটরা যারা কাজ করেছে সেদিনকার বিডিআর এর ড্রেস পরে, ড্রেস রেখে তারা একটা গাড়িতে উঠে বা কেউ বলে আর্মি অফিসাররা এখনো বলছে যে ৮ টা আ অ্যাম্বুলেন্স কালো গাড়ি ওখান থেকে বের হয় এবং তারা কোথায় যায়? সেখান থেকে এয়ারপোর্টে যায়। তারা This was a plan and meticulously carried out by RAW আর এদেরকে হেল্প করেছে কারা? এদেরকে হেল্প করেছে আহ আমাদের তখনকার আওয়ামী লীগের আ আজম আ তারেক সিদ্দিকীরা, মির্জা আজমরা, জাহাঙ্গীর কবির নানকরা, ফজলে নূর তপসরা, তখনকার হোম মিনিস্টার সাহারা খাতুন এবং বাইরের থেকে সবকিছু মনিটর করেছে এবং দেখাশোনা করেছে হাসানুল হক ইনু আর আসাদুজ্জামান কামাল টাইপের লোকেরা। আর ওখানকার লোকাল
কিছু আওয়ামী লীগের। তো এইটা করতে পারার পর তারা এই পর্যন্ত এই গত এতগুলা বছর তারা ডাইনে বাঁয়ে তাকায় নাই। তারা তাদের মতন করে নির্বাচন করেছে। তারা তাদের মতন করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। কাজেই এটার বিচার এটা হতেই হবে। যখন এই আমাদের বিএনপির লম্বা ১৭ বছরের আমাদের যে আন্দোলন, আমাদের যে তাদের সাথে একটা বোঝাপড়া এবং তাদের অত্যাচার আমরা সহ্য করে এই পর্যন্ত এসছি, এবং ঘটনাক্রমে ওই সময় এই বৈষম্য বিরোধীরা একটা সাহসী পদক্ষেপ নিয়েছে। নেওয়ার পর যখন যেদিনকার আবু সাইদ মারা গেল এবং পরে মুগ্ধ, শান্ত, ওয়াসিম, ফারুক, সাকিব, তামিম, এই যে এরা সব বাচ্চারা, তারা এই অত্যাচার সহ্য করতে না পারে এত বছরের একটা প্রতিবাদী হয়ে তারা যে নামলো এবং দে গট শট অ্যান্ড কিলড। এই আবু সাইদের ওটা দেখে আর কেউ ঘরে বসে থাকেনি। তো এই আমাদের স্বৈরাচার থেকে আমরা মুক্তি পেলাম। প্রথম জিনিস যেটা করা উচিত ছিল, এই সরকারের বিডিআর কিলিং কে ফেস করা উচিত ছিল। আমি 2005-এ 5ই জুলাই না 5ই অগস্ট জিনিসটা হলো, আমি 8-10 তারিখের দিকে আমি খোঁজ করতে লাগলাম আসিফ নজরুল সাহেবকে। আমি তার বাসায় গেলাম। সে কয়েকদিন পর প্রফেসরকে নিয়ে ভিতরে কথা বলছিল, আমরা বারান্দায় ছিলাম। আমি আমার সাথে মেজর মিজানকে নিয়ে গেলাম, রিটায়ার্ড একজন অফিসার, and he has all the papers and all the documentation, and he has more knowledge than anybody else about BDR, a lot of people about BDR killing. আমরা দুজনে খুব উৎসাহ নিয়ে আমরা গেলাম। তো আমরা জিজ্ঞাসা করলাম, বলে যে হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি এসছেন। আমি তার সাথে 20-25 বছর ধরে কাজ করি, আসিফ নজরুল সাহেবের সাথে। তো তখন দেখলাম যে উনি হি ইজ নট দ্যাট সেম পারসন, আর মেবি হি ওয়াজ পুটিং আপ এ ফ্রন্ট অল দিস টাইম। হ্যাঁ, তো আমার সাথে মানে একটা অপরিচিত লোকের মতন কথা বললেন। তো উনি বললেন যে এটা এখন করা সম্ভব না, এটা করব না। আমি বললাম কেন? এটার মাধ্যমে আপনি পুরা সেনাবাহিনীকে আপনি একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে যে তারা কোনোদিন কথা বলতে পারেনি। যারা কথা বলেছে চাকরি গেছে, জেলে গেছে, গায়েব হয়েছে, গুম হয়েছে। হ্যাঁ? এই এতগুলো অফিসার এই এরকম একটা যুদ্ধ চালিয়ে গেছে এই বিডিআর কিলিং এর বিরুদ্ধে। আপনি এখন এটা ফেস করবেন না, আপনি কখন করবেন? উনি বললেন যে না, এখন আপনার করা সম্ভব না। আমি তখন বুঝতে পারলাম যে এই প্রেজেন্ট আর্মি ইন পাওয়ার, এই জেনারেল ওয়াকাররা এখন এটা চাচ্ছেন। কারণ তাহলে তারা তো আসিফ নজরুলকে আপনি জিজ্ঞেস করেন নাই যে এটা কি আপনারই মতামত নাকি মানে এটা সরকারের পলিসি, কি কারণে করবেন না, এরকম কোনো প্রশ্ন আমি করেছিলেন? যখন এটা নিয়ে অ্যাগ্রেসিভ হতে লাগলাম, হ্যাঁ, উনি আমাকে কাট শর্ট করে দিলেন। ওরে বললেন যে ভাই আমার টাইম আছে, হয়েছে, আমার এক জায়গায় যেতে হবে, আমি রেডি হয়ে এখন আমি যাবো ওখানে, আমি এখন থাকতে পারছি না আপনার সাথে আর। হ্যাঁ, বললাম যে আপনি একটা দাঁড়িয়ে কথা বললেন আমাদের সাথে, হ্যাঁ, আর সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন, আর এই জিনিসটা আপনারা অ্যাড্রেস করবেন না? আমি তো এই যে মেজর সাহেবকে নিয়ে এসেছি, 2 মিনিট আপনার সাথে কথা বলবে। বলে কি না, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। হি কমপ্লিটলি রিফিউজড টু তার অ্যাড্রেস দ্য মানে ম্যাটার। এখন যেই বিষয়টা হচ্ছে, এই বিষয়টা মানে এই যে বারবার জামিনের শুনানি হবে, তাদেরকে এই দিন শুনানি করবে, ওই দিন শুনানি করবে, কালকে জামিন হবে, পরশু জামিন হবে, এভাবে এই যে 9 মাস ধরে প্রায় 7 বার তারা তারিখ পেছালো। তারিখের দিন এসে তারপরে জাজ সাহেব বলেন যে না আজকে অসুস্থ, কালকে ওনার পাতলা পায়খানা, পরশুদিন বউয়ের সমস্যা, এক দিন এক কথাবার্তা বলেন। তার মানে এগুলো কি তাহলে মানে আসিফ নজরুলদের পূর্ব পরিকল্পিতই ছিল? আমার এখন মনে হয় পুরোপুরি সাজানো নাটক। পুরোপুরি সাজানো নাটক। বিকজ আমি যখন জেলে ছিলাম তখন আমি প্রায় বিডিআর এই জওয়ানদের সাথে, হ্যাঁ, কথা বলেছি আমি। ইয়াং বাচ্চা লোকজন সমস্ত, হ্যাঁ, তারা বুঝতেও পারেনি, তাদেরকে একদিকে ধাবি নিয়ে গেছে, একটা ক্রিয়েট করে নিয়ে গেছে। যাওয়ার পর তা বলে কি যে আমরা কাউকে মারিও নাই,
আমরা কোনো গুলিও করি নাই। হ্যাঁ, হয়তো দু একজন আকাশে গুলি ছুড়েছে। হ্যাঁ, আজ আমরা এখন বছরের পর বছর আর কি যে কষ্ট, হাত হ্যান্ডকাফ করা, পায়ে বেড়ি লাগানো। হ্যাঁ, ১০০-১৫০ কে যশোর থেকে নিয়ে এসছে, হ্যাঁ, ওই সৈয়দপুর থেকে নিয়ে এসছে, চিটাগং থেকে নিয়ে এসছে হাজিরা দেওয়ার জন্য। কি যে কষ্ট লাগে। And all of these are just innocent people. They're victims of a big and very meticulously planned conspiracy. জি, ইশাক ভাই এখনো আমরা সেটা আমরা ধরেন এখনো সেটা নিয়ে চলছে through this Asif Nazrul and others. Because আসিফ নজরুল সাহেব উনার আবির্ভাবটা কেমন করে, উনি সিনে আসলেন কেমন করে? আচ্ছা, থেকে বহু বছর আগে ওই জাহানারা ইমাম, শহীদ মাতা রুমির মা, আমাদের সাথে যোদ্ধা ছিল। রুমি ওই যে ঘাতক দল নির্মূল কমিটির উনি একজন হলেন ২৬ জনের ২৬ জনের একজন। সেই সময় উনি প্রেস কভারেজ করলেন। সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। তারপরে উনি হঠাৎ করে যখন জাহানারা ইমাম মারা গেলেন, ঘাতক দল চলে গেল বার্নারে, উনি ডক্টর জাফরুল্লাহর উপরে পড়লেন। ডক্টর জাফরুল্লাহকে মানুষ ভালোবাসে, দেশের মানুষ ভালোবাসে। হ্যাঁ, মিডিয়া অত্যন্ত ভালোবাসে। কারণ এখানে উনার উপরে উনি ভর করলেন। ভর করে চলতে থাকলেন। তখনই আমাদের সাথে ঘনিষ্ঠতা বেশি। তারপরে হঠাৎ উনি লাফ দিয়ে প্রফেসর ইউনূসের উপরে। এখন এমন এক জায়গায় বসে আছেন এবং কল কাঠি ধরছেন ওনারা ৪ জন মিলে। হ্যাঁ, তো ওনারা সবকিছুই ডিসাইড করেন। কার বিচার হবে, কোথায় বিচার হবে, কখন বিচার হবে, কখন নির্বাচন হবে, এটসেট্রা, এটসেট্রা। কাজেই আমরা একটা যে খুব ভালো জায়গায় আছি। বিকজ অফ ডক্টর ইউনূস আমরা অনেক বড় একটা প্রবলেম থেকে আমরা বের হয়ে গেছি। কারণ ভারত আমাদেরকে দিত না হলে। তাদের সবসময় প্রবলেম ছিল ডক্টর ইউনূসকে নিয়ে। এখন সেটা পার হয়ে গেছি। এখন কিন্তু এই আসিফ নজরুল সাহেবের মতো লোকেরা এখনো সেখানে বিচরণ করছে এবং তারা অনেক কিছুর আপনি বলছেন যে বিডিআর কিলিং এর কেসের হবে না। আমাদের বিরুদ্ধে যে কেসগুলা, আমি তখন আমেরিকায় গেছি আমি। আমেরিকা থাকা অবস্থায় ৮-১০টা কেস আমার বিরুদ্ধে। আমি নাকি ঢাকায় পুলিশের আমি ককটেল মেরেছি আমি। তো এই যে সমস্ত কেসগুলি আজকে ৮ মাস হয়ে গেল। আমাদের কেন এখনো গিয়ে হাজিরা দিতে হয়? কেন এই যে কয়েক লক্ষ কেস, বোধহয় ৫৫ লক্ষ কেস না ওরকম কেস, এগুলি বিএনপি লোকেদের বিরুদ্ধে, সেগুলা কেন উইথড্র করা হচ্ছে না? কেন বিডিআর এটা ফেস করা হবে না? ঠিক আছে, একটা বিচার হতে টাইম লাগে, সময় লাগে। আপনি এদেরকে কেন আপনি জেলে রাখবেন? কেন আপনি বেল দিবেন না? আপনারা জানেন যেটা বিগ ইটস এ পার্ট অফ এ ভেরি বিগ কনস্পিরেসি এগেইনস্ট the independence and sovereignty of Bangladesh. আপনি কেন যে জায়গায় বসে আছেন আইনমন্ত্রী হিসেবে আপনি কেন দেবেন না? আপনি এখনকার আইনমন্ত্রীর চেহারা দেখেন না, কি অবস্থা তার? এই আনিসুল হকের, কি দাবরানি তার, কি পাওয়ার তার, কি ক্ষমতা তার। সে টাকা বানাতে তার বাসায় আপনার আত্মীয় আপনি তুললেন বলে আমি এটা করলাম। আমার ফুফাতো ভাই, আমি ওর বড় মামার ছেলে, ও আমার ছোট ফুফুর ছেলে। আমি যখন মাঝে মাঝে আমাদের বিএনপির হয়তো কে হাজির করবে, হয়তো করবে, আমার কাছে রিকোয়েস্ট এসছে, আমি গিয়ে বলেছি ভাই কালকে ওনাকে হাজির করবে, ওনার বেলটা দিয়ে দিও। যখন ওর বাসায় গিয়েছি তখন দেখেছি আমি ওনার বাসায় রাত্রে ১১টা-১২টার সময় আমি দেখেছি চিফ জাস্টিস, আইজি, র্যাবের চিফ, আইজি, ডিআইজি, পুলিশের বিশাল পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল। এবং এই কোভিড এর সময় উনি যখন কোর্ট সবকিছু বন্ধ, উনার বাসায় উনি কোর্ট বসাতেন এবং জাজ আসতো, কনভিক্টকে আনা হতো এবং টাকা পয়সার রফা-দফা হয়ে গেলে তার বেল ওখান থেকে হয়ে যেত। এবং সে এত টাকা কামাতো যে তার বাসায় টাকা গোনার মেশিন বসিয়েছিল। ধরেন আপনাকে আমি বেল দিয়ে দেব, আপনার বড়লোক মানুষ, আপনি বিজনেসম্যান, আপনি ফেঁসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আপনি ১ কোটি টাকা আপনি বললেন যে ভাই আমি এখন একটু বেল নিয়ে বাইরে যাই, বাইরে গিয়ে ভাই বিদেশ চলে যাবো, এখন একটু থাকবো না, আমি ১ কোটি টাকাই দেবো। ১ কোটি টাকা কে গুনবে সারা রাত বসে? মেশিন বসিয়েছেন, টাকা গোনার মেশিন। তারপরে সে became the blue eyed boy of শেখ হাসিনা। হাউ?
দুদকের সে অ্যাডভাইজার হলো। মেজর ডালিমদের কিলিং এর শেখ মুজিবুর রহমান কিলিং এর এই ডালিম ভাইদের বিরুদ্ধে, হ্যাঁ, এই কেসের সে কর্ণধার হলো। তারপরে পিডিআর কিলিং, এই সমস্ত করে হি বিকেম দ্য ব্লু আইড বয় অফ শেখ হাসিনা। তো দেখলো যে এত টাকা আমি রাখবো কোথায়, আমার একটা ব্যাংক দরকার। সে একটা ব্যাংকও নিল আমার ফুপুর নামে। চেয়ারপারসন কে ব্যাংকের? জানারা বেগম, আমার ফুপু। সে মারা গেল পরে তার গার্লফ্রেন্ড তৌফিকা করিম এখন টাকা পয়সা সবকিছু নিয়ে ভেঙে গেছে কানাডায়। ওকে করলো। তো এখন দেখেন না তার হাতে পিছনে ইয়ে দিয়ে টেনে টেনে নিয়ে যায়, নিয়ে আসে। আসিফ নজরুল সাহেব, আপনি এই ক্ষমতার থেকে যাওয়ার পর বিএনপি তো ক্ষমতা আসবে কতদিন পরে, আজ হোক কাল হোক, আপনি ইলেকশন দিতে হবে, নির্বাচন দিতে হবে। আর নির্বাচন আওয়ামী লীগের মতন একটা দলের সাথে পাঞ্জা লড়ে, হ্যাঁ, 15-16 বছর রাস্তায় ছিল বিএনপি, আর এখন আওয়ামী লীগ মাঠে নাই। আর আওয়ামী লীগ আগামী 100 বছরে আসতে পারবে না। এই বিডিআর কিলিং থেকে আরম্ভ করে, এই ইলিয়াস আলীর গুম থেকে আরম্ভ করে, চৌধুরী আলমের গুম থেকে আরম্ভ করে, এই বাচ্চাদেরকে, এই মুগ্ধ, এই শান্ত আর আবু সাইদদের মার্ডার, হ্যাঁ, দেখেন কিরকম আওয়ামী লীগাররা কত খারাপ এরা হতে পারে। আমি এই 8 মাসে একজনও কেউ কোনো অনুশোচনা করলো না, নো রিমোর্স যে আমরা এদেরকে মেরেছি। আর ওরা অনেকে তো বলে বলে ও তো ওরা বলে ক্ষমতায় চলে ওরা এখন আসবে। বলে কেউ নাকি মারাই জানে, এগুলো সব নাটক। হ্যাঁ, সব নাটক, মারা যায় নাই। 100 বছর আসতে পারবে না। আর 10 বার ফাঁসি হবে শেখ হাসিনার মতন লোকদের এবং আনিসুল হকদের মতন লোকদের। জাস্ট ওয়েট এন্ড সি। নেভার। আমরা বিএনপি ক্ষমতায় আসুক না আসুক, হ্যাঁ, ক্ষমতায় তো আসবেই, এটা তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, ইটস জাস্ট কোয়েশ্চেন অফ টাইম হাউ দ্য থিং সেটলস। এই সংস্কার টংস্কার ইয়ে হলে একটা নির্বাচন দিলেই, হ্যাঁ, ম্যাডাম চলে আসছেন, সেটি বিএনপির নতুন রক্তের সঞ্চালন হচ্ছে শরীরে। আর যদি তারেক রহমান সাহেব আসবে, 4-5 কোটি লোক যাবে তার এয়ারপোর্টে আনতে। হ্যাঁ, পছন্দ সেদিন হোক তারেক রহমান আর যেদিন না দেশে হোক যাবে মানুষের। সেদিন সেদিন আসলে সরকার বিএনপি ক্ষমতায় চলে আসবে। মানে ওই দিন আর নির্বাচনের দরকার হবে না, পরিস্থিতি অ্যাবসলিউটলি, যা হবে। অ্যাবসলিউটলি। তো উলফাত ভাই, আমরা শেষ দিকে করি আপনার আসিফ নজরুলের যে বিষয়টা আমরা বলছিলাম, মানে আসিফ নজরুল আজিম এই নজরুল যে আপনি বারবার যে আপনি কথাটা আনছেন, বললেন হি ইজ আপনি, এ ভেরি স্মল ম্যাটার। আমরা হ্যাঁ, এত ইম্পর্টেন্স আপনি দিয়ে না, তার এত ইম্পর্টেন্স পাওয়ার মতন তার ইয়ে নাই। না, কিন্তু আপনি নিজেও বললেন যে তার সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক। আপনি যখন তিনি উপদেষ্টা হলেন তারপরে তার চেহারা পাল্টে গেল। মানে এই যে আসিফ নজরুলের যে প্রথম আলো, ডেইলি স্টার এদের হয়ে মানে মানে আসিফ নজরুলকে তো বাংলাদেশের মানুষ ভালোবেসেছিল। আমি নিজেও পছন্দ করতাম তাকে। মানে সে ভেতরে, ভেতরে এই যে এগুলো করছে, এটা কি মানে এমনিতেই করছে নাকি তাকে হানি ট্র্যাপ কোনো কিছু দিয়ে করতে বাধ্য করা হচ্ছে এগুলো? কারণ তিনি শুধু প্রথম আলো, ডেইলি স্টার এর বাইরে কোনো কিছু হানি করেন ট্র্যাপ না। লাগে না। কিচ্ছাগুলো দেখেন না আপনি? তার 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 লাইফের কিচ্ছা। সে তো নট অনলি যে হুমায়ুন আহমেদের মেয়ের সাথে বয়সের এত ডিফারেন্স, তারপরেও এই একটা নিয়ে নিয়ে এখন ইয়ে আছে, কিন্তু তার অ্যাক্টিভিটিস কি প্রাচী উনার ওয়াইফের নাম ছিল রোকেয়া। রোকেয়া প্রাচী। এইসব টাইপের অনেক রকম অ্যাক্টিভিটিস। সে তো যখন লন্ডনে গেল একটা কোর্স করতে, হ্যাঁ, সেখানে পরিচয় হলো যে আহ, ও ডাকনাম কাজল, মহিলা, হ্যাঁ, ওনার সাথে এক সাংবাদিকের স্ত্রী, তার সাথে ফষ্টি জেবুন নষ্টি করে জেবুন জেবুন তাকে রহমান ঘর ছাড়ালো, ওই জেবুন ঘর রহমান ভাঙলো। কাজল, আপনি 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 বলেছিলেন। যেমন যেমন হ্যাঁ, হ্যাঁ, রহমান জেবুন কাজল, রহমান কাজল। হ্যাঁ, ওনার 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 সাথে ফষ্টি নষ্টি করে ওনার ঘর ভাঙলো এবং লন্ডনে ওনাকে ছেড়ে রেখে, দুটা মেয়েকে রেখে ফেলে রেখে উনি চলে আসলেন। ওনার কাজই তো সবসময় এরকম। উনি আমাকে যে কথাটা আমি বললাম আজকে টিভিতে, এটা তো কালকে লাখ লাখ মানে লোক দেখবে। মানে মানে তা এই আমাকে চ্যালেঞ্জ করুক উনি, এই আমাকে চ্যালেঞ্জ করুক যে উলফাত সাহেব যেটা বললো এটা সত্যি কথা না। উলফাত আর ভাই, আমরা শোয়েব যে এটা কোনটা এটা সত্যি কোনটা না। আসিফ নজরুলের এইসব বিষয়ে মানুষ শুনে মাঝে মধ্যে একটু বিনোদন নেয়। আমরা একটু বিস্তারিত শুনতে চাই, কি হয়েছিল, ঘটনাটা কি, বা আপনি কিভাবে জানেন এই ঘটনাটা? আগেই তো বললাম আমি, আসিফ নজরুলকে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। হি ওয়াজ ইন লন্ডন, এই সমস্ত করে বেড়ান। উনি বলে বেড়াতেন তখন একটা মেয়েকে আমার পটাতে 5টা মিনিট সময় খালি লাগে, আমি 5টা মিনিট কথা বলতে পারি, সেই মেয়ে আমার পিছন পিছন ঘুরবে। ওকে, এই টাইপের মেন্টালিটি তার। তো লন্ডনে গেছে, ওই বাসায় হয়তো আমন্ত্রিত হয়েছে, হ্যাঁ, ঘনিষ্ঠতা হয়েছে, তারপরে সে তার কাজ কন্টিনিউ করেছে।
এবং সেই ঘরটা ভেঙেছে। দ্যাট লেডি লিভস ইন আমেরিকা নাও। হ্যাঁ, বাচ্চা দুটো বড় হয়ে গেছে। হ্যাঁ, and I'm talking about somebody very close to home. এর চেয়ে বেশি আর আমি বললাম না আপনাকে। ভেরি ক্লোজ টু মানে হোম। মানে সেই তাই নারী কি আসিফ নজরুল সেই নারী উনি কি তার স্বামীর ঘর থেকে বাংলাদেশের এই সরকার যাওয়ার পর উনি যতই দেখান যে রাতের বেলা উনি ওই সব বিএনপির লোকেদের আমাদের আমাদের সব টপ রাজনীতিবিদদের সাথে উনি ফোনে কথা বলেন, হ্যাঁ, ওই সমস্ত কোনোটাই কাজে দেবে না। কারণ উনার রাস্তায় উনি পথে উনি বেরোতে পারবেন না উইদাউট বিং চ্যালেঞ্জড। জি শুনছিলেন আপনারা আসিফ নজরুল সম্পর্কে এবং শেখ হাসিনাকে আসলে ভারত কিভাবে ক্ষমতায় বসিয়েছিলেন। ভারত কিন্তু সর্বখানি এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এবং অতীতেও করেছে। তবে ভারতের এখানে যে লাভটি সেটি হলো যে বাংলাদেশটিকে তাদের হাতে নিয়ন্ত্রণ করতে পারে যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে। তার চেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত মনে করে যে বাংলাদেশ ভারতের একটি অংশ এবং এটি একটি রাজ্য, এটি কোনো আলাদা দেশ নয়। সেই হিসেবে কিন্তু তারা এই বাংলাদেশের উপর সর্বক্ষণই নজর রাখে এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে এবং বাংলাদেশের নির্বাচন এবং সকল বিষয়ে কিন্তু তারা হাত দেয় এবং সেই বিষয় নিয়ে তারা কিন্তু তাদের নিজেদের যে মেধা, শ্রম এবং অর্থ সব কিছু ব্যয় করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বাংলাদেশকে কিন্তু ভারত সবসময় হাতে রাখতে চায় এবং বাংলাদেশকে শাসন করতে চায়। এটি হলো ভারতের মূল উদ্দেশ্য। তার সাথে সবচেয়ে বড় যে সহযোগিতাকারী তিনি হলেন শেখ হাসিনা, অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু ভারতকে সব থেকে বেশি সুবিধা দিয়ে থাকেন। এই জন্য বারবার ভারত চায় যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক।